হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটার টপিক হচ্ছে আমরা মেয়েরা আর 2025 সাল কেমন লাগলো অবশ্যই বলো। কোনো কিছু ভেবে চিন্তে বলতে আসেনি, কিন্তু আমার মনের কিছু বক্তব্য তোমাদের কাছে পেশ করতে চাই যে আমরা মেয়েরা আজকের ডেটে 2025 সালের আগস্ট মাসের এই দিনটাতে কি অবস্থায় রয়েছি, কতটা উন্নতি করতে পেরেছি, কতটা নিজেদের ডেভেলপ করতে পেরেছি, আর কতটা আধুনিক হতে পেরেছি। তো জানি না কতটা তোমাদের সামনে আমি এই বিষয়টাকে নিয়ে মানে সবিস্তারে বলতে পারবো, তবে যতটুক আমি মেমোরাইজ করে মনে করে বলতে পারবো ঠিক ততটাই তোমাদের সামনে বলবো। না কিছু অতিরঞ্জিত করব, না কিছু নাটক বা ড্রামার মাধ্যমে বলবো। তো দেখো, আমি পুরনো দিনের লোক এবং আমার মা আরও পুরনো দিনের লোক, আমার ঠাকুমা দিদিমা আরও পুরনো দিনের লোক। তাহলে বুঝতে পারছো আমি সেই সময় থেকে শুরু করছি। তো সেই সময় বললেই সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম মনে মাথায় প্রাণে চলে আসে। তো যারা যারা সেই সময় পড়েছো, তো তারা জানো সেই সময়টা কোন সময় ছিল, যে সময় মহিলাদের একমাত্র জায়গা ছিল বাড়ির অন্দরমহল, এবং অন্দরমহলের ম্যাক্সিমাম জায়গাটাই তাদের কাটতো রান্নাঘরে, ভাড়ার ঘরে। ঠিক আছে, তো মেয়েরা নিজেদের কারুকার্য, পারিপাট্য এবং কর্মদক্ষতা কোথায় দেখাতে পারতো? একমাত্র হেসেলে। তো কে কত ভালো রান্না করতে পারে, কে কত ভালো পরিবেশন করে পুরুষদের মনোরঞ্জন করতে পারে, কে কত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সংসার করতে পারে, এবং দিনের শেষে স্বামী ফিরে আসলে স্বামীর পা টিপে স্বামীর পা ধোয়া জল খেয়ে তার মনোরঞ্জনে সারাটা দিনের ধকলের পরেও তার সেবায় নিয়োজিত হতে পারে। তো সেই সময়ে মহিলাদের স্থান যেটা ছিল, আজকের ডেটে কি সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? আচ্ছা, আধুনিকতাটা কোনটা সেটা আগে আমাদের জানতে হবে, যে আধুনিকতা বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, আধুনিকতা মানে হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতিতে এখন আমরা জন্মাচ্ছি বা আগে যারা জন্মেছি তারা এসে দাঁড়িয়েছি, তো সেই পরিস্থিতিতে সেই অবস্থায় জগতে যে যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে নেওয়া, অর্থাৎ মেনে নেওয়া। তো এই জিনিসগুলো যারা মেনে নেয় তারাই আধুনিক বলে পরিগণিত হয়, আর যারা মানতে পারে না তারাই পুরনো দিনের লোক, ব্যাকডেটেড বলে মান্যতা পায়। তো দেখো, এগুলো হচ্ছে সবারই মানসিক অ্যাকসেপ্টেন্সের ব্যাপার, কে কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, দৃষ্টিভঙ্গির তফাৎ। অর্থাৎ আমরা ছোটোবেলায় কি দেখেছি, আমি আমার ছোটোবেলা দিয়ে শুরু করি। আমি তো জয়েন্ট ফ্যামিলিতেই জন্মেছি, জয়েন্ট ফ্যামিলিতেই আমার বিয়ে হয়েছে, কিন্তু মাঝখানের কিছু সময় আমি ছোট ফ্যামিলিতে ছিলাম। তো এটা কি করে সম্ভব হলো না? দেখো, সেই সময় আমার দাদু ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করতো। বুঝতে পারছো, তখন ভারত বাংলাদেশ কিন্তু আলাদা ছিল না। ঠিক আছে, তো সেই সময় ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করা মানে তোমার ইন্ডিয়াটা অনেক বড় ছিল, বাংলাদেশ ভারত সব জায়গায় অবারিত দ্বার ছিল। তো সেই জায়গা থেকে আমার দাদু কোনোভাবেই বাংলাদেশ ভারত এইভাবে কোনো জায়গায় সীমাবদ্ধ থাকেনি, অর্থাৎ ঘুরে ঘুরে চাকরি ছিল, কিন্তু তবু তার তো একটা দেশ ছিল, তো সেই দেশের সে বাসিন্দা ছিল। তো সেই রকম জায়গা থেকে আমার দাদুর জন্ম। এবার দাদুর জন্ম থেকে আমার বাবার জন্ম। তো বাবা আবার আমার ছিল তোমার কোনো কি বলবো, যখন জন্মেছিল তখন এই কলকাতাতেই জন্মেছিল, কোনো বাংলাদেশে জন্মায়নি। যেহেতু দাদুর এরকম ঘোরাফেরার চাকরি ছিল, সেই জন্য এই কলকাতাতেই আমার দাদু ঠাকুমা, আমার কাকারা জ্যাঠারা পিসিরা সবাই এখানেই থাকতো, মানে একদম সেন্ট্রাল ক্যালকাটার কথা বলছি। তো সেখান থেকেই তাদের বিয়ে থাকা সমস্ত। এইবার কি হয়েছে, একই বাড়িতে থাকতাম, কিন্তু কি হয় বলো তো, জয়েন্ট ফ্যামিলিতে কলকাতায় থাকলে কি হয়, তুমি যে বাড়িটায় থাকছো সেই বাড়িটা তো ঘরের সংখ্যা বাড়াতে পারবে না। এদিকে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ছেলে মেয়ে বাড়ছে, তাদের বিয়ে হচ্ছে, তাদের ছেলে মেয়ে হচ্ছে, তার মানে ঘর বাড়ছে না। কিন্তু কারণ কলকাতায় যারা সেন্ট্রাল ক্যালকাটায় থাকো তারা জানবে ঘর সেভাবে বাড়ানো যেত না আগে, তখন কিন্তু এই ফ্ল্যাট কালচার ছিল না, বুঝতেই পারছো। তখন একটা ঘরে থাকা সম্ভব হতো না। তার জন্য কি হয়েছিল, যখনই লোক সংখ্যা বেড়েছে, এক একজন করে বিয়ে হয়েছে, কাকা জ্যাঠার যাই হোক, সবাই আলাদা আলাদা ঘর ভাড়া নিয়ে চলে গেছে। তখন কিন্তু খুব ভাড়ার প্রচলন ছিল, নিজের তৈরি বাড়ির প্রচলন ছিল না, কারণ তখন কলকাতায় বাড়ি তৈরি করাটা কিন্তু খুবই ধনী ছাড়া সম্ভব হতো না। ঠিক আছে, অর্থাৎ যারা বড় লোক তারাই, যারা কলকাতার আদিবাসিন্দা তারাই বাড়ি করতো, এরকম হট করে অন্য জায়গা থেকে এসে কেউই বাড়ি ঘর তৈরি করতে পারতো না। সেই জন্য সেই সময় ম্যাক্সিমাম লোক ভাড়া থাকতো, তো আমরাও তখন ভাড়া ছিলাম। তো এইভাবে থাকতে থাকতে যখন আমার জন্ম হলো, তখন আমার বাবা আমার দাদু ঠাকুমার সঙ্গে আর ছোট কাকার সঙ্গে কলকাতার বাড়িতেই থাকতাম। ঠিক আছে, অর্থাৎ সেটা 70 দশকের কথা বলছি। ঠিক আছে, এর বেশি বলছি না। 70 দশকে আমার জন্ম, ঠিক কোন সাল সেটা মেনশন করছি না। তো সেই সময় আমার বাবা চাকরি করতে হচ্ছে ট্রাফিক প্ল্যানিং ডিপার্টমেন্টে। ঠিক আছে, ট্রাফিক পুলিশ নয়, কলকাতার ট্রাফিক প্ল্যানিং ডিপার্টমেন্ট, মানে যে ট্রাফিক প্ল্যানিং ডিপার্টমেন্ট হচ্ছে কলকাতার রাস্তার যারা প্ল্যানার হয়, তো সেই ডিপার্টমেন্টের চাকরি করতেন আমার বাবা, অর্থাৎ আমার বাবাও কিন্তু রোডের প্ল্যানার ছিল। যাই হোক, তারপরে ক্রমশ বড় হয়েছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি দেখেছি, যে বাড়িতে বাজার হাট ছেলেরাই করে, এবং মেয়েরা সেই বাজার আনার পর
রান্নাটা কি হবে সেটাও পুরুষেরাই ঠিক করে দেয়। হ্যাঁ, এরকম ফ্যামিলিতেই আমি বড় হয়েছি এবং এগুলোই আমি দেখেছি। আমার দাদুকে আমি দেখেছি, রিটায়ারমেন্টের পর তো আমি দেখেছি। তো সে কী করতো জানো, বাজার থেকে আমাদের খুব বাজারের কাছাকাছি বাড়ি, গঙ্গার কাছে বাড়ি, বুঝতে পারছো? মানে আমাদের দাদু ঠাকুমারা রীতিমতো গঙ্গায় স্নান করতে যেত এবং বাজার হাট দাদুই করতো বাড়ির কর্তা হিসেবে। বাজার থেকে মাছ কিন্তু তখন কাটিয়ে আনা হতো না, অর্থাৎ গোটা গোটা মাছ নিয়ে আসা হতো, এগুলো আমি দেখেছি। আর তখন সেই বটি আলাদা করা হতো, অর্থাৎ আঁশ বটি আর নিরামিষ বটি, এরকম বটি আলাদা থাকতো। তো দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটাতো আমার ঠাকুমাকে দিয়ে। আমার মা কাটলে হবে না, আমার ঠাকুমা ছিল মাছ কাটার বিশারদ এবং দাঁড়িয়ে থেকে মাছ কাটাতো, কোনটা কোন পিস হবে, কোনটা কত বড় রাখতে হবে, কে কোন পিসটা খাবে, বুঝতে পারছো? মানে কীরকম পুরুষ শাসিত সমাজ ছিল, যে একজন পুরুষ ঠিক করে দিচ্ছে কোন পিসটা কাকে দিতে হবে, মাছটা কিভাবে রান্না করতে হবে, ইত্যাদি ইত্যাদি। বললে অনেক কথা, যেগুলো বললে শেষ হবে না। তো সেই রকম ফ্যামিলির মধ্যে আমি বড় হয়েছি, ঠিক আছে? কাজে আমি অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যেও আমি ছোট থেকে হয়তো আমার এত কিছু চিন্তাভাবনা বা বলতে পারো বিদ্রোহী ভাবটাও কোনো সময় ছিল না। আমি ভেবেছি মা ঠাকুমা দিদিমা যেটা মনে করে বা মেনে নেয়, তো সেটাই বোধহয় সংসার। কিন্তু ক্রমশ যখন আমাদের আমরা গেলাম, স্কুল পাস করলাম, দেন কলেজ গেলাম। আমাদের তো 11-12 থেকেই আমি কলেজে পড়েছি, আমাদের ওই সময়টা 11-12এই কিন্তু কলেজ ছিল, স্কুলও ছিল কলেজ ছিল। তো আমি ডাইরেক্ট কলেজেই চলে গেছিলাম, তো কলেজেই পড়েছি 11-12, তারপর তো ডিগ্রি কোর্স কলেজেই হয়। তো সেই জায়গাগুলো আমরা করেছি। আর আমাদের বাবাদের আমলে আমাদের পিসিদের আমরা দেখেছি তারা হয়তো কলেজ অবধি যায়নি, 11-12 পড়েই শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? তো আমাদের জেনারেশনটা আমরা প্রত্যেকেই কলেজ কমপ্লিট করেছি, চাকরি বাকরির কথা ভেবেছি। বিশেষ করে মা আমার মনে এগুলো ঢুকিয়েছে যে আমি যেটা করতে পারিনি তুই সেটা করবি, শুধুমাত্র সংসারেই আবদ্ধ থাকবি না। তো অনেক কিছু ভেবেছে, কিন্তু আমি আবার ছিলাম দেখতে যেমনই হই, মানে মনে হয় রুড, হয়তো একটু টিচিং ভালোবাসি, টিচার অনেকেই ভুল করে এরকম ভেবে, কিন্তু আমি কিন্তু পুরোপুরি একজন সংসারী মানুষ। মানে আমি যেটা করব আমি সেটা মন দিয়ে করতে ভালোবাসি, অর্থাৎ আমি যদি চাকরি করি আমি মন দিয়ে চাকরিটাই করবো, সেখানে সংসারটা আমার দ্বারা হবে না। মানে আমি পুরো ডিভোটি টাইপের। এবার যদি আমি সংসার করি তো আমি পুরোটা সংসারই করবো, সংসারেই মন দেবো, চাকরিটা আমার দ্বারা হবে না। অর্থাৎ আমি ডাইভার্ট হতে পারি না, যে অর্ধেক এটা করলাম অর্ধেক ওটা করলাম। তার জন্য আমার কিন্তু কোনোভাবেই সার্ভিস জীবনটা বিয়ের পর আমি কন্টিনিউ করতে পারিনি খুব বেশি দিন। হ্যাঁ করেছি, কিছুদিন করেছি, কিন্তু পারিনি, কারণ আমার মনে হয়েছে আমার সংসারে অনেক কিছু দেওয়ার আছে, তো সেই কারণেই দিতে পারিনি। তো এখন একটা সময় পেয়েছি, সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছি। তো সেই সময়ের কথা বলছি, কিন্তু দেখো সেই সময়ের মানুষ কিন্তু মনে মনে পরিবর্তন চেয়েছে। অর্থাৎ এই যে একটা অসুবিধা তখন ছিল, সেই কি বলে মিক্সি ফিক্সির ব্যাপার ছিল না, পাটায় রীতিমতো বাটনা বাটতে হতো, রেগুলার মশলা রেগুলার তৈরি হতো, যেগুলো মানে আমার এখন দুঃস্বপ্নের মতো লাগে, বাবা কি করে করতো। তারপরে মনে করো ফ্রিজের ব্যাপার ছিল না। তারপরে মনে করো আমার একটু বেশি বয়সেই আমি টিভিটা দেখেছি, খুব ছোটোবেলা থেকে তো টিভি জিনিসটাও দেখিনি। তারপরে তোমার আরও এখন যেগুলো অ্যাপ্লায়েন্সেস, এসি, ও বাদ দাও, ও তখনকার লোকে ভাবতেও পারতো না। তোমার কি বলে গিজার, এগুলো ছিল, বলো না, ওয়াশিং মেশিন, এগুলো ছিল না। তো মোবাইল তো বাবা সেই যুগ তো আলাদা, সেসব বিদেশি লোকজন ইউজ করে এরকম ধারণা। মানে আমরা যখন হলিউডি মুভি দেখতে যেতাম তখন সেই জিনিসগুলো চোখের সামনে দেখতাম, মানে একটা অন্যই জগৎ, অন্য রকম তাদের দুনিয়া, এগুলো ভাবতাম, তাই না? তো দিন যত চলে গেছে তত নতুন টেকনোলজির কারণে আমাদের আধুনিক হতে আমরা বেশি সুযোগ পেয়েছি। অর্থাৎ টেকনোলজি যত উন্নত হয়েছে তত আমরা সেই টেকনোলজিকে অ্যাডাপ্ট করেছি এবং আধুনিক হয়েছি। তাহলে এইটা একটা দেখবে আমাদের সময় একটা রচনা ছিল, টেকনোলজি এবং আধুনিকতা। তো আধুনিকতার সঙ্গে টেকনোলজি ওতপ্রোতভাবে জড়িত। এই টেকনোলজি যদি ডেভেলপ না করতো আমরা কোনোদিনই আধুনিক হতে পারতাম না। তো আধুনিকতা হচ্ছে টেকনোলজির সঙ্গে যেভাবে জড়িত, আর হচ্ছে এই টেকনোলজিকে অ্যাকসেপ্ট করার দরকার পড়ে। এই যে আমরা প্রথম যখন ফ্রিজ আছে, সব বাড়িতে বাড়িতে এসেছিল কি? আসেনি কিন্তু। অনেকে নিতে পেরেছে, অনেকে নিতে পারেনি, অনেকে মনে করেছে এটা বাহুল্যতা, জিনিসটার প্রয়োজনীয়তা লোকে বুঝতে সময় লেগেছে। তারপর ধীরে ধীরে লোকের ঘরে ঘরে ফ্রিজ, এবং ফ্রিজ ছাড়া ঘর দেখতে পাওয়া যায় না, খুব কম। এখনও হয়তো হাতে গুনে কিছু লোকের বাড়িতে ফ্রিজ নেই, কিন্তু তার মানে তাদের সামর্থ্য নেই তা না, তারা কোনো কারণবশত নেই, সেই কারণে সে নেয়। এইবার এখন যেটা আমার মানে আস্তে আস্তে টেকনোলজি যত লোকের বাড়ির ভেতর ঢুকেছে তত মানুষ আধুনিক হতে সচেষ্ট হয়েছে। বিশেষ করে টেকনোলজির কারণে কারা বেশি সুবিধা পেয়েছে? মহিলারা। তো সেই জন্য বলা হচ্ছে মহিলারা কতটা আধুনিক হতে পেরেছে। তা মহিলারা টেকনোলজির কারণে অনেকটাই আধুনিক হতে পেরেছে এবং খাটনিটা কমেছে, তার জন্য তারা অন্যদিকে মন দিতে পেরেছে, নিজেদের সাজাতে পেরেছে, সংসারকে আরও গোছাতে পেরেছে, আর সবথেকে বড় কথা বাইরের জগৎটার সঙ্গে নিজেদের পরিচিতি বাড়াতে পেরেছে। তো এইখানে একজনের একটা উক্তি আমার খুব কানে লাগে, অবশ্যই এটা একটা নাটকের উক্তি, সেটা গল্পের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে ঠাকুমাকে বলছে যে তুমি তো ঠাকুমা অনেক কিছু জানতে, অনেক কিছু পারতে, তাহলে কেন তুমি নিজের জন্য কিছু করোনি? তো যে নাতনি বলছে সে নাতনিটি চাকরি করে এবং ঠাকুমাটি যেরকম হাউস ওয়াইফ সেরকম। তো ঠাকুমা তখন নাতনিকে বলছে আমি কিছু জানলেও তোর দাদু চাইনি আমি কিছু করি, কারণ আমার সব কিছুই পারমিশন ছিল আমার হাজব্যান্ডের উপর, সে যদি চাইতো তাহলে আমি করতে পারতাম, কাজে আমার করা না করা আমার হাজব্যান্ডের উপর নির্ভর ছিল। তখন নাতনি বলছে কই আমি তো করতে পারি, আমার হাজব্যান্ড তো আমায় কিছু বলে না। তখন ঠাকুমা হেসে বলছে দিদি ভাই
তুমি করতে পারছো, তোমার হাজবেন্ড তোমাকে করতে দিচ্ছে তাই। অর্থাৎ আমাদের সময়কার পুরুষরা চাইতো তাদের বউ পর্দানসীন থাকবে, যা কিছু কেরামতি, আহ, দখল, মানে কি বলবো, সৃজনশীলতা সব বাড়িতে নিজেদের কাজের মধ্যে দেখা, বাইরে যেন না যায়। আর তোমরা করতে পারছো কারণ তোমাদের হাজবেন্ড চাইছে তোমাদেরকে বাইরের জগতের সঙ্গে পরিচালিত করে, তোমাদেরকে মডার্ন করে তৈরি করতে, কারণ তারা এখন এই জিনিসটাতে আনন্দ পাচ্ছে। অর্থাৎ এখন পুরুষরা তাদের ওয়াইফদের মডার্ন দেখতে ভালোবাসে। অর্থাৎ ঠাকুমা এটাই বলতে চাইলো, কোনো যুগেই পুরুষেরা চেয়েছে বলেই নারীরা সেই সব কাজগুলো করতে বাধ্য হয়েছে। অর্থাৎ ঘরে থাকতেও পুরুষদের শখ মেটানোর জন্যই ঘরে থাকতে হয়েছে, আজও আমাদের বাইরে বেরোতে হচ্ছে পুরুষদের শখ মেটানোর জন্যই। একটু ভালো করে ভেবে দেখো তো, আজকে যারা যেসব ফিমেল মেম্বাররা চাকরি করো বাইরে, তারা যদি চাকরি ছেড়ে বাড়িতে বসে যাও, তাদের হাজবেন্ডরা খুশি হবে না হবে না? তারা চেয়েছে বলে আমরা আধুনিক হয়েছি। অর্থাৎ আমরা কিন্তু এখনো অন্যের চাহিদাতেই চলি। একটু ভালো করে ভেবে দেখো, কারণ নারী কখন আধুনিক হতে পেরেছে বা কখন স্বাধীন হতে পেরেছে? সে ছোটবেলায় তার বাবা মার কথা শুনে বড় হয়, বিশেষ করে বাবা মা তো সঙ্গে থাকে তার মন বোঝার জন্য। তারপরে তার যখন কিছুদিন সে হয়তো স্বাধীন থাকতে পারে নিজের মানে আখের গোছাবার জন্য বলতে পারো, মানে পায়ের তলায় মাটি আনার জন্য, তাও সেই কাজের ক্ষেত্রেও কিন্তু তোমার বসের আন্ডারেই থাকতে হয়, তার নির্দেশেই তোমার চলতে হয়। তারপর এক সময় তোমার বিয়ে হয়, সেখানেও কিন্তু তোমার হাজবেন্ড, তার ফ্যামিলি মেম্বার, তাদের আন্ডারেই তোমায় থাকতে হয়। তারপর আসে সন্তান, তাদের মন জুগিয়ে চলা, তারা কি চাইছে, তারা কি ভাবছে, তখন তাদের কথা মতো চলা। এই যে কথা মতো চলাটা কিন্তু অলওয়েজ মেয়েদেরই করতে হয়েছে বেশি, পুরুষদের কম। কাজে এখানে কে আধুনিক আর কে আধুনিক নয়, কে স্বাধীন নয়, এটা কিন্তু খুবই একটা তার্কিক বিষয়। এই বিষয়গুলোর আলোচনা কোনো সময় শেষ হবে না। কাজে আমরা 2025-এ এসে বিশাল আধুনিক হয়ে গেছি, সেটা যেমন বলতে পারি না, ঠিক সেরমভাবেও বলতে পারি না যে আজকের ডেটে আমরা বিশাল স্বাধীনও হয়ে গেছি। বলো তো, রাত্রির 12টার পর কোনো মহিলা একা রাস্তায় এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যেতে পারে? পারে কি? হয়তো কোনো একদিন বিপদ হবে না, কিন্তু রোজ বেরোতে গেলে বিপদ তোমার মাথার উপর ঝুলবে অবশ্যই। কারণ যে শহরে পুরুষরা নিরাপদ নয়, সেই শহরে নারীরা কি করে নিরাপদ থাকবে? শহর তো ছেড়ে দাও, গোটা ইন্ডিয়ার কথা ভাবো। আমরা ওয়েস্ট বেঙ্গলে যতটাও স্বাধীনতা পাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরের জায়গাগুলো কিন্তু আরও বেশি ডেঞ্জারাস। আমি এমনও অনেক জায়গা জানি যেখানে, আমি বলছি না নাম, সন্ধ্যে 7টার পর পুলিশ এসে বলে যায় মেয়েদের যদি দেখে তোমরা রাস্তায় থেকো না, তোমরা বাড়িতে যাও, অর্থাৎ 7টার পর রাস্তায় বেরিও না। এরকম জায়গাও ভারতে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি মেয়েরা বিশাল স্বাধীন, মেয়েরা বিশাল আধুনিকতার সঙ্গে এগিয়ে যাবে, সব সময় আধুনিক কথাবার্তা বলবে, সব জিনিস নিয়ে আলোচনা করবে, খোলামেলা পোশাক পরবে। পড়ছে না কি? পড়ছে, কিন্তু মেয়েরাও আবার বিপদেই বেশি পড়ে। যাই হোক, সেটা কথা না। তাহলে কি বিপদের ভয় আমরা ঘরে লুকিয়ে থাকবো? নিশ্চয়ই নয়। কিন্তু তার মানে এই নয় যে 2025-এ এসে আমাদের 4টে পা বেশি গজিয়েছে আর আমরা বেশি উচ্চতায় উঠে গেছি। আমরা কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি। আমাদের দিন পরিবর্তন হয়েছে, বলতে পারো রং বদল হয়েছে, আর কিন্তু কিছুই হয়নি। অনেক কিছু বলতে চেষ্টা করলাম, পারলাম না হয়তো পুরোপুরি পরিষ্কারভাবে বলতে, কিন্তু অনেকেই বলে না যে 2025-এ এসে এইরকম বলছো, এইটা বলা মানায়? আমরা কত স্বাধীন হয়েছি, কত স্বাধীন, কিন্তু স্বাধীনতার মানেই আমরা ঠিকমতো জানি না কোনটাকে বলে স্বাধীনতা। ঘরের মধ্যে থেকে নিজের কাজ নিজের মন মতোই যারা আমরা করতে পারি না, তারা আবার স্বাধীনতার বুলি চাই, তাই না? কি বলবো, তোমরা বলো তো, কে নিজের মতো নিজে রান্না করে প্রতিদিন নিজের স্বামীকে খাওয়াও? এটা বলো। যে আজকে তোমার মনে হলো তুমি কোনো রান্না করবে না, আলু সিদ্ধ ভাত করে রেখে দেবে, আর তোমার স্বামী স্বাচ্ছন্দ্যে সেটা খেয়ে নেবে, তাকে জিজ্ঞেস না করে। এটা আমাকে এসে বলো তো, তাহলে বুঝবো যে মেয়েরা কতটা স্বাধীন হয়েছে। ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিওতে আবার আসবো অন্য কোনো নতুন টপিক নিয়ে, কাউকে নিয়ে, অবশ্যই কন্ট্রোভার্সি নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, আর টাটা, বাই।